আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এর আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশকে অতিবাহিত করতে হচ্ছে এবং গোটা বাংলাদেশটা কিভাবে চলছে তার সবচেয়ে বড় একটা, যদি আমরা আলাদা করে হিসেবে নেই, এটা এই বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের সঙ্গে যেটা ঘটেছে সেটা থেকেই কিন্তু প্রমাণিত হবে। একটা হচ্ছে যে গোটা দেশটাই ভুয়ো মামলা দিয়ে, যে মামলায় জুয়েল হাসান সাদ্দামকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যেই মামলার ঘটনাটি ঘটার সময়ে তিনি ভারতে চিকিৎসাধীন ছিলেন। ভারতের চিকিৎসাধীন থেকে তারপর তিনি দেশে প্রত্যাবর্তন করেছেন। তো গোটা দেশে ভুয়ো মামলাগুলোর বলি শুধুমাত্র জুয়েল হাসান সাদ্দাম নয়, যারা লাখো নেতাকর্মী কারাগারে আছে, পালিয়ে বেড়াচ্ছে, অনেকে জীবন দিয়েছে, পরিবার সহিংসতার শিকার হয়েছে, এটি একটি প্রমাণ। আরেকটি হচ্ছে যে আমাদের এই জামিন পাওয়া যে অধিকার, জামিন পাওয়া তো যে কোনো জামিন পাওয়া কিন্তু কারো দয়া দাক্ষিণের বিষয় না। জামিন একজন আসামির অধিকার এবং একজন মানুষের, বাংলাদেশের একজন সাধারণ নাগরিকের রাইট টু ফেয়ার ট্রায়াল, ন্যায় বিচারের অধিকার রয়েছে। তো আজকে ন্যায় বিচারের সমস্ত ধরনের যে সুরক্ষা কবচ আছে সেগুলো ভেঙে চুরে তছনছ করে দেওয়া হচ্ছে। আরেকটি হচ্ছে যে এই যে মাসের পর মাস অতিক্রম করে কেউ 2 বছরের কাছাকাছি হতে চললে তারা এই কারাগারে বন্দী অবস্থায় রয়েছে, কোনো ধরনের জামিন পাওয়ার কোনো অধিকার নেই, অনেককে আদালতে নেওয়া হয় না এবং কারাগারের অভ্যন্তরে তাদেরকে কি রকম জীবনযাপন করতে হয় তার অনেক রকম নমুনা কিন্তু আমাদের কাছে ইতিমধ্যেই আসতে শুরু করেছে। এবং যে ধরনের মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং যার প্রেক্ষিতে জামিন দেওয়া হচ্ছে না, এর প্রত্যেকটি কিন্তু বাংলাদেশের আইন আদালতের খোঁজ খবর রাখেন, তারা সবাই জানেন যে এই ধরনের জামিন খুবই স্বাভাবিক একটা রুটিন প্রক্রিয়া মাত্র, যে কোনো মামলায় প্রক্রিয়াতেই কেউ জামিন পেতে পারে। এমন বাংলাদেশে গুরুতর অপরাধের ক্ষেত্রেও জামিনের বিষয়ে আদালত কিছু ক্ষেত্রে হয়তো স্থগিত করতে পারে, বিলম্বিত করতে পারে। গুরুতর অপরাধের ক্ষেত্রেও শেষ পর্যন্ত কিন্তু জামিন অবশ্যই কিন্তু যেগুলো, যে ধরনের যে ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যে আইনের আশ্রয় গ্রহণ করা হয়েছে, সেটি অনুযায়ী কিন্তু এটি নিশ্চিতভাবে বলা যায় যে এটা 5 দিন, 10 দিন, 15 দিন একেবারে সর্বনিম্ন সময়ের মধ্যে তার জামিন পাওয়ার অধিকার আছে। কিন্তু সেই জামিন তারা পায়নি। সেই জামিন না পেয়ে তারা এই মাসের পর মাস, বছরের পর বছর তাদেরকে কারাগারে থাকতে হচ্ছে এবং এটির প্রভাব তো পরিবারগুলোর উপর পড়ছে। এবং এর প্রত্যেকটি রাজনৈতিক মামলা, এখানে এই মামলাগুলো কেন করা হচ্ছে, কি উদ্দেশ্য করা হচ্ছে, এটা কিন্তু গোটা বাংলাদেশের মানুষ জানে। যে আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতা কর্মীদের উপর যে মামলাগুলো দেওয়া হয়েছে, এগুলো যে জাল মামলা, ভুয়ো মামলা, এগুলো যে এই সরকারের নির্দেশনায় প্ররোচনায় পরিচালিত মামলা, এটা বাংলাদেশের প্রত্যেক মানুষ যেটা অন্তরে তারা সেটা জানে। আরেকটি হচ্ছে যে আপনার তো একজনকে যখন অভিযুক্ত করা হয়, একজন অভিযুক্ত আর একজন অপরাধী সাব্যস্ত হওয়া, এটা তো অনেক লম্বা একটি তফাৎ। যদি এখনো অপরাধী সাব্যস্ত করা হচ্ছে, আসলে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে অপরাধী সাব্যস্ত করা হচ্ছে, কোনো ধরনের আইন আদালতের রায়ের বিচার ব্যবস্থার কোনো বালাই তো নেই। কিন্তু যে কারো বিরুদ্ধে কিন্তু যখন কারো বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, প্রিজাম্পশন অফ ইনোসেন্স, যে সে নিরপরাধ, এটি ধরে নিয়েই কিন্তু তার প্রতি আইন আদালতের যে কারাবিধি এগুলো প্রয়োগ করা হয়। তো এগুলো কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু লঙ্ঘন করানো হচ্ছে। এবং এই জুয়েল হাসান সাদ্দামের যে ঘটনাটি ঘটেছে, এটির সঙ্গে এটি বাংলাদেশের সত্যিকার অর্থে কোটি সমর্থকের সাথে আছে। একই রকম ঘটনাগুলো কিন্তু প্রত্যেক মুহূর্তেই ঘটে চলেছে। এবং সর্বশেষ যে দৃষ্টান্তটি, সেটা হচ্ছে প্যারোলে মুক্তি। আজকে বাংলাদেশে প্যারোলে মুক্তি পাওয়া এটি একটা স্বাভাবিক প্রক্রিয়া। যখন কেউ পরিবারের আত্মীয় স্বজন মৃত্যুবরণ করে, তখন কিন্তু সবাই আমাদের একটা স্বাভাবিক প্রক্রিয়া যেতে এসে জানাজায় অংশগ্রহণ করতে পারে, শেষকৃত্যে অংশগ্রহণ করতে পারে, পরিবারের কাছে যেতে পারে, অল্প সময় অতিবাহিত করতে পারে। কিন্তু এই দখলদার সরকার কিন্তু সেই প্যারোলে মুক্তি দেওয়ার যে স্বাভাবিক বিধিবিধান, ন্যূনতম মানবিক অনুভূতি এবং যেটি নাগরিকের অধিকার, যেটি আসলে আপনার এই দখলদার সরকারের দিবে কি দিবে এটার উপর নির্ভর করে না, দেয়াটাই তার দায়িত্ব, যদি সেটা সরকার হয়ে থাকে, যদি সেটা রাষ্ট্র হয়ে থাকে। কিন্তু বাংলাদেশ আজকে সম্পূর্ণ অকার্যকর রাষ্ট্র, এটা মবের রাজত্ব চলছে, একটা মবতান্ত্রিক দেশ তারা গড়ে তুলেছে। এবং সে কারণেই কিন্তু এমনকি যারা মৃত্যুদণ্ডের দায়ে অভিযুক্ত, যারা দোষী সাব্যস্ত হয়েছিল বিগত সময়, তারাও কিন্তু প্যারোলে গিয়ে তারা তাদের নিকটাত্মীয়ের মৃত্যু সামিল হয়েছে, জানাজায় সামিল হয়েছে,
পরিবারকে সময় দিয়েছে। অথচ দেখুন যে যার বিরুদ্ধে ভুয়ো মামলা দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে কোনো অভিযোগ হয়নি, যাকে 12 মাস কারাগারে রেখে রাষ্ট্র নিজে আসলে সবচেয়ে বড় অপরাধী এটি প্রমাণিত হয়েছে, আজকে তাকে এই প্যারোলে মুক্তি দেওয়া হয়নি এবং বরং মৃতদেহকে দেখতে কে আসবে, বরং আমরা দেখতেছি যে মৃতদেহই বরং কারাগারে এসে জীবিত মানুষকে দেখতে আসে। এই দখলদার সরকার সেই দৃষ্টান্ত তৈরি করেছে এবং আজকে আবার এই পুরো যে ঘটনাটি ঘটে এটি প্রমাণ করে যে এই দখলদার সরকার একটা প্রতিশোধ পরায়ণ রাষ্ট্র ব্যবস্থা দ্বারা গড়ে তুলেছে, একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা দ্বারা গড়ে তুলেছে, যেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ করার কারণে, যেখানে মুক্তিযুদ্ধের রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, একটা উদার রাজনীতিতে বিশ্বাস করার কারণেই আপনার উপরে একজন উইল হান্টিং চলবে, আপনি পলিটিক্যাল কিলিং এর শিকার হবেন, আপনি বিভিন্ন ধরনের নিপীড়ন নির্যাতনের শিকার হবেন, আপনাকে একটা দমন পীড়নের যন্ত্রের মধ্যে রাখা হবে। এবং এটাই কিন্তু আমরা দেখতে পাই, কারণ এই বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এই কারণে আওয়ামী লীগের কার্যক্রমের পর এক ধরনের নিষেধাজ্ঞা, এক ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজকে ভুয়ো ভোটের দিকে বাংলাদেশ এগুচ্ছে এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের সঙ্গে এই পরিস্থিতি তারা তৈরি ভাবে সুস্পষ্ট হয়ে বলা যায়। এবং এটি কেন করছে, আপনি যে মেটিকুলাস ডিজাইনের কথা বলেন, একটি হচ্ছে যে তারা যে অবৈধভাবে ক্ষমতায় আছে, মানুষ ক্ষমতায় যে কেউ যেতে পারে, রাজনীতি করে, ক্ষমতার পালাবদল ঘটতে পারে, ক্ষমতা থেকে পরিবর্তন আসতে পারে, কিন্তু একজন নির্লজ্জই কেবল এই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় গিয়ে ক্ষমতা থেকে আবার ক্ষমতার দম্ভ দেখাতে পারে। এই যারা আজকে যে কয়জন উপদেষ্টা পরিষদে আছে, তাদের সমস্ত গণতন্ত্র, সমস্ত মানবাধিকার, সমস্ত আইন কানুন সবকিছু লঙ্ঘন ঘটিয়ে আজকে তারা এই রাষ্ট্রটা দখল করে আছে, তারা জনগণের প্রতিনিধি না। এই যে তাদের ক্ষমতা, এই ক্ষমতাকে কুশ রাখার জন্য তারা ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে। আরেকটি হচ্ছে তারা যে একটা মৌলবাদী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায়, বাংলাদেশকে যে একটা ইসলামোফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করতে চায়। দখলদার সরকারের বাইরেও তো সরকার আছে, সরকার যে কটা এটা আসলে সম্ভবত হিসেব করার প্রয়োজন হবে। তো এই যে নানা ধরনের উগ্রবাদী রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে তৈরি হয়েছে, সেটি তাদের সেই উগ্রবাদী রাষ্ট্র ব্যবস্থা গড়ার প্রক্রিয়াটি যেন সম্পূর্ণ নিরাপদ থাকে, তাদেরকে কেউ যেন চ্যালেঞ্জ না করতে পারে, বাংলাদেশ যেন ইন্টারন্যাশনাল টেরোরিস্ট অর্গানাইজেশন গুলোর হাবে তৈরি পরিণত হয়, বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বাদ দিয়ে যেন আবার একটা খেলা রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে পরিচালিত হয়, বাংলাদেশে আবার একটা ধর্মীয় রাজনীতির শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, পরিচালিত হয়। সেই লক্ষ্যেই কিন্তু তারা এই যে অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ গুলো করছে, এটাই তো করছে। এবং মানুষ যেন তার রায় না দিতে পারে, মানুষ যেন প্রতিবাদ না করতে পারে, যে কারণে মিছিল করলে আজকে দেখা মাত্র গুলি করা হচ্ছে, জয় বাংলা শুনলেই তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে, ন্যূনতম প্রতিবাদ করলেই তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সরকারের সঙ্গে দ্বিমত করলে বাতিল করে দেওয়া হচ্ছে। একজন হিন্দু ধর্মাবলম্বী, একজন আদিবাসী মানুষ যখন হয়তো তার রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার প্রয়োগ করছে, সেটার কারণে তাকে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে। কেউ যখন হয়তো তাদের পছন্দ মতো কোনো শব্দ ব্যবহার করেনি, সেই অপরাধে আজকে হয়তো তার উপরে মব সহিংসতা চাপিয়ে দেওয়া হচ্ছে, সমস্ত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ব্যবসা বাণিজ্য বাতিল করে দেওয়া হচ্ছে। এই যে রাষ্ট্র ব্যবস্থা, এটা একটা ফ্যাসিস্ট রিপাবলিক বাংলাদেশ। যদি আমরা বলি যে এখানে দখলদার সরকার যা বলবে তাই করতে হবে, দখলদার সরকার যেভাবে চাবে সেভাবে চলতে হবে, দখলদার সরকার যতটুকু অধিকার দিবে সেটুকু থাকতে হবে, এবং দখলদারের ক্ষমতাকে প্রশ্ন করা যাবে না। যারাই প্রশ্ন করবে তারাই অপরাধী, তারাই রাষ্ট্রদ্রোহী। অবস্থাটা এমন দাঁড়িয়েছে, গোটা বাংলাদেশের সমস্ত মানুষই আজকে রাষ্ট্রদ্রোহী। এবং এই যারা যখন জনগণকে তারা এইভাবে বিপক্ষে ঠেলে দেয়, সেই জনগণই আসলে শেষ পর্যন্ত প্রতিরোধ করে তোলে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই ঘটনার পরে গোটা বাংলাদেশের মানুষের যে ক্রিয়া প্রতিক্রিয়া আমরা দেখেছি, মানুষের হৃদয় যেভাবে ছুঁয়ে গেছে, হৃদয় স্পর্শী আবেগ অনুভূতি নিয়ে যেভাবে মানুষ তাদের কথা বলেছে, সাড়া দিয়েছে, আমি মনে করি যে দখলদারের সিংহাসন আসলে নড়ে চড়ে বসেছে। এবং মানুষের আবেগ, উন্মাদনা, প্রতিবাদের যে স্পৃহা আমরা দেখতে পাচ্ছি, আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি বাংলাদেশ সত্যি সত্যি একটা টাইম বোমার মধ্যে রয়েছে। এই রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটবেই এবং মানুষই সেই জাগরণ ঘটাবে, এবং সেটার মধ্য দিয়ে আবার সবকিছু নতুন করে সূচনা হবে বলে আমি বিশ্বাস করি। এই রাষ্ট্রই তো তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এক হচ্ছে যে একজন পরিবার, যিনি একই সঙ্গে একজন স্বামী এবং পিতা, তিনি যখন তার বৈধ অধিকার থেকে বঞ্চিত হন এবং সেটির মাধ্যমে পরিবারকে যখন যন্ত্রণার মধ্যে ফেলে দেওয়া হয়, এবং শুধু তো তাই না, আজকে দেখুন যে বাংলাদেশের অবস্থাটা কি। বাংলাদেশের অবস্থাটা হচ্ছে আজকে কয়েক লক্ষ মানুষ কারাগারে আছে, এবং
অভ্যন্তরীণ ভাবে এতজন মানুষকে আজকে উদ্বাস্তু হয়ে থাকতে হচ্ছে, জায়গা পরিবর্তন করতে হয়েছে, তাদের সবাইকে আত্মগোপনে থাকতে হচ্ছে, শুধু তাদের উপর নির্যাতন নিষ্পেষণ করা হচ্ছে, বিষয়টা কিন্তু সেখানেই থেমে নেই। যিনি কারাগারে আছেন তার পরিবারটাও কিন্তু একটা কারাগারের মধ্যে থাকছে, তাকেও প্রত্যেক মুহূর্ত হুমকি ধামকির মধ্যে থাকতে হচ্ছে। যখন আদালতে তার পক্ষে কোনো আইনজীবী কথা বলার চেষ্টা করছে, পরের দিন হয়তো তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। যখন হয়তো সে একটা কারাগার থেকে একটা চিঠি লিখছে, সেই কারাগার থেকে চিঠি লেখার অপরাধে হয়তো তার বোনের স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। যখন হয়তো কেউ আদালতে যাওয়ার সময়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে, সেটার কারণে হয়তো তার পরিবারের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং প্রত্যেক দিনই আজকে আওয়ামী লীগ ছাত্র নেতাকর্মীদের উপর ঘরে ঘরে কিন্তু যাওয়া হচ্ছে। এই দখলদারের পুলিশ যাচ্ছে, এই জঙ্গিবাদী উগ্রবাদী গোষ্ঠীর বিএনপি জামায়াত এনসিপি যে ক্যাডার বাহিনী রয়েছে, প্রত্যেক মুহূর্তে আজকে আমরা এখানে যখন কথা বলছি, আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, উপজেলায়, গ্রামে গঞ্জে মফস্বলে এরা দরজায় ঠক ঠক করছে এবং এই ত্রস্ত হয়ে যাচ্ছে, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। কোথাও না কোথাও বাড়ি পুড়ে দিচ্ছে এবং সেখানে তারা লাখ টাকা কোটি টাকা চাঁদা চাচ্ছে, ঘর বাড়ি দখল করে নিচ্ছে, যখন যা ইচ্ছে তাই করছে। নির্যাতন নিষ্পেষণ, শ্লীলতাহানি, ধর্ষণের ঘটনা হচ্ছে এই মুহূর্তে। এটা আমরা লাইভ ইভেন্ট হিসেবে বলতে পারি যে এই মুহূর্তে গোটা বাংলাদেশে কোনো বাড়িতে হয়তো চাঁদার জন্য যাওয়া হচ্ছে, কোনো বাড়িতে হয়তো শ্লীলতাহানি ঘটানোর জন্য যাওয়া হচ্ছে, কোথাও হয়তো জোর করে তাদের প্রশাসনের ইলেকশনে অংশগ্রহণ করার জন্য বাধ্য করা হচ্ছে, কোথাও হয়তো বলে দেওয়া হচ্ছে যে ঘর ছেড়ে যেতে হবে, ঘরে আগে যদি ঘর না ছাড়ে তাহলে সেই ঘর থাকবে না। হয়তো আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোন যারা আছে তাদের উপর আমরা আগামী রিল দেখছিলাম যে কিভাবে হুমকি দেওয়া হচ্ছে এই আমাদের বাংলাদেশের সহনাগরিকদের, যে তারা যদি ভোট কেন্দ্রে ভোট দিতে না যায়, ধানের শীষে সিল না মারে, দাঁড়িপাল্লায় সিল না মারে, তার বাড়ি থাকবে না। সরাসরি হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশের জনগণের উপর এই প্রশাসনের ইলেকশনে অংশগ্রহণ করার জন্য। এভাবেই তারা প্রত্যেক মুহূর্তে নির্যাতন নিষ্পেষণ নিপীড়ন চালাচ্ছে। একজন বাবা হয়তো কারাগারে আছেন, আপনার ছেলে মেয়ে যখন স্কুলে যাবে, কলেজে যাবে, তার ক্লাসে যাওয়া, কলেজে যাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং শুধুমাত্র কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের উপর নয়, যখন আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের উপর নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছে, সেটির মাধ্যমে তারা আসলে একই সঙ্গে যখন তারা সমাজের গণতান্ত্রিক শক্তিকে যখন দুর্বল করে দেয়, সোশ্যাল ফ্যাব্রিকটা যখন ভেঙে যায়, সমাজের সামাজিক এবং রাজনৈতিক ভারসাম্যটি যখন নষ্ট হয়ে যায়, তখন কিন্তু এই যে উগ্রবাদী গোষ্ঠী, এই যে ডাকাতের দল, এই যে লুটেরার দল, তারা কিন্তু প্রত্যেক সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে। যে সাধারণ মানুষ হয়তো কেউ 10,000 টাকা চাকরি করে, 15,000 টাকা বেতনের চাকরি করে, সেখান থেকে হয়তো 10,000 টাকা তাকে এই বাংলাদেশে জীবিত থাকার জন্য তাকে এক রকমের ট্যাক্স দিতে হচ্ছে এই দখলদার উগ্রবাদী গোষ্ঠীর বিভিন্ন মানুষজনের কাছে। প্রত্যেক মুহূর্তেই আপনি দেখবেন যে হয়তো কেউ একটা ছোট একটা মুদির দোকান আছে, সেখানে সে দিনে 500 টাকা ইনকাম করে, সেখান থেকে হয়তো বিএনপির জন্য সেখানে 300 টাকা, যার জন্য 300 টাকা, এনসিপির জন্য 400 টাকা। এভাবে তারা প্রত্যেক মুহূর্তে বাংলাদেশের মানুষের আয়ের উপরে আঘাত করছে, বাংলাদেশের মানুষের অধিকারের উপর আঘাত করছে এবং অসম্মানের যে ঘটছে। আজকে দেখুন যে স্কুলের প্রধান শিক্ষক, ব্যাংকার, টিচার, পেশাজীবী, ডাক্তার, আজকে দেখুন যে সবার উপরে আজকে কিভাবে আক্রমণ করা হচ্ছে। যখন যাকে ইচ্ছে তার বিরুদ্ধে ঘায়েল করা হচ্ছে, যখন যাকে ইচ্ছে তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, যখন যাকে ইচ্ছে তার বিরুদ্ধে মব সহিংসতা প্রয়োগ করা হচ্ছে। প্রথম আলো ডেইলি স্টাডি তো শুধুমাত্র বিধ্বস্ত হয়নি, গোটা বাংলাদেশের লাখো ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে এই দখলদারের এই জুলুমের রাজত্বে। যে কারণে আমরা এই যে অহরহ ঘটনাগুলো ঘটছে, এটা আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটাই একটি নিউ নরমাল। এটা বাংলাদেশের প্রত্যেক দিনের বাস্তবতা এই ঘটনাগুলো। এবং আমরা আরেকটি বিষয় দেখুন যে এই যে মবের যে সহিংসতার ঘটনাগুলো ঘটেছে, আপনি দেখুন যে রাষ্ট্রের দায়টা কি। এক হচ্ছে যে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, দ্বিতীয় বিষয় হচ্ছে যে আজকে দেখুন যে যখন ইন্ডেমনিটি দেওয়া হয়, যখন বলা হয় যে পুলিশকে যারা পুড়িয়ে মেরেছে তাদের কোনো বিচার করা যাবে না, যখন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী যখন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদেরকে ফুলে দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না, অভিযোগ করা যাবে না, তদন্ত করা যাবে না, কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা যাবে না। রাষ্ট্র যখন অপরাধীদের ইন্ডেমনিটি দেয়, তার মানে কিন্তু এটা সুস্পষ্ট ভাবেই আপনি এক ধরনের প্রণোদনা দিয়ে দিচ্ছেন। যারা এই বিএনপি জামায়াত এনসিপি ক্রিমিনাল গ্যাং এর অংশ, তাদেরকে প্রণোদনা দিচ্ছেন যে তারা যা ইচ্ছে করতে পারে, যাকে ইচ্ছে হত্যা করতে পারে, ধর্ষণ করতে পারে, চাঁদাবাজি করতে পারে। রাষ্ট্রই যখন ইন্ডেমনিটি দিয়ে দেয়, তখন মনে করতে হবে যে রাষ্ট্রই সবচেয়ে বড় ক্রিমিনাল। এবং পরবর্তীতে এই দখলদার সরকারের প্রধান উপদেষ্টা, আপনি দেখুন যে
এই বলি যে গভর্নমেন্ট অফ দ্য মব, ফর দ্য মব, মব মব তো নতুন করে আসেনি, মবের মাধ্যমেই তো একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ সরকার তো গণতান্ত্রিক সরকার, আওয়ামী লীগ সরকার পরিবর্তন হবে না সেটা আমরা বলি না। একটা রাজনৈতিক দল আমরা করি, নির্বাচনের প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তন হওয়া স্বাভাবিক একটা প্রক্রিয়া, কিন্তু এই সরকারটি পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে, মবের মাধ্যমেই তো এই সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে, এবং যেটির কারণে আসলে আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আরেকটি আপনি দেখুন যে কিভাবে মবকে কি শুধুমাত্র আজকে কেউ একজন মব করছে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, রাষ্ট্রের যিনি প্রধান নির্বাহী দায়িত্বে আছেন জবরদখল করে নিজেকে, নির্লজ্জ মানুষ কত টাকা হতে পারে যে নিজেই নিজেকে দখলদার সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করে। মানুষের ভোট চাওয়ার হিম্মত নাই, ভোট পাওয়ার হিম্মত নাই, রাজনৈতিক দল করার সাধ্য নাই, জনগণের কাছে যাওয়ার সাধ্য নাই, এখানে নিজেরাই জবরদখল করে ক্ষমতা দখল করে এবং আজকে আবার এই ক্ষমতার বাহাদুরি দেখায়। ইতিহাসের কাছে এরা শেষ পর্যন্ত এক ধরনের নির্লজ্জ মানুষ হিসেবে পরিগণিত হবে। আজকে দেখুন যে তারা যখন বলে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামে কিভাবে থাকে, দখলদার সরকারের প্রধান উপদেষ্টা আপনার মনে আছে যাবেন একেবারে এই অবৈধভাবে সরকার গঠন করার পর থেকে তিনি সরাসরি বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে থাকে, গ্রামে গ্রামে আপনাদের কাছে খোঁজ নেই, তাদের কাছে যেতে পারে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না, প্রতিরোধ তাদের বিরুদ্ধে যায়, একেবারে সরাসরি সুস্পষ্টভাবে সহিংসতার উস্কানি দিচ্ছে এই দখলদার সরকারের প্রধান উপদেষ্টা ফ্যাসিস ইউনূস, সরাসরি উস্কানি দিচ্ছে। এই তথাকথিত আইন উপদেষ্টা যখন বলে যে জামিন দেওয়া যাবে না এবং জামিন দেওয়ার কারণে বিচারপতির চাকরি বাতিল হয়ে যাবে, কারাগারে তাদেরকে কারাগারগুলো রীতিমতো টর্চার সেল, শুধু কারাগারগুলোই কেন গোটা বাংলাদেশে একটা টর্চার সেলে পরিণত হয়েছে। তো যে কারণে কিন্তু আজকে এই যেগুলো ঘটছে এগুলো আসলে দখলদার সরকার বা রাষ্ট্র এখানে কোনো বায়বীয় বিষয় সেটি নয়। আমি মনে করি যে দখলদার সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা সরাসরি এই ঘটনার জন্য দায়ী। তারা এটি শুধুমাত্র পৃষ্ঠপোষকতা দিয়েছে, প্রণোদনা দিয়েছে, শুধুমাত্র দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে সেটি নয়, তারা এটা ঘটিয়েছে, তারা এটা পরিকল্পনা করেছে, তারা এটা বাস্তবায়ন করেছে এবং এটার উপর ভর করে তারা ক্ষমতায় টিকে আছে। কল্পনা করুন যে কারাগারের অভ্যন্তরেই শতাধিক, সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গত কয়েক মাসেই 160+ 160 জনের অধিক কারাগারের অভ্যন্তরে মৃত্যুবরণ করতে হয়েছে বাংলাদেশে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। তারা আজকে বিভিন্ন বিষয়ে লেকচার দেয়। এই দখলদার সরকারের আমলে এই শতাধিক তারা কারাগারের অভ্যন্তরে, জেলের অভ্যন্তরে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এই দখলদার সরকারের হাতে। আজকে আওয়ামী লীগের সহস্রাধিক নেতা শুধু এই 5 আগস্ট পরবর্তী সময়, 5 আগস্ট আগের সময় তো অসংখ্য মানুষ আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতাকর্মী নিহত হয়েছে, আহত হয়েছে, ঘর বাড়ি পুড়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র 5 আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগের নেতাকর্মী মৃত্যুবরণ করছে, সারা করেছে। বা যদি লিঙ্গীয় নির্যাতনের ঘটনা দেখেন, ধর্ষণের ঘটনা দেখেন, এটা বাংলাদেশের সমস্ত অতীতের রেকর্ড ভেঙে দিয়ে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে আছে। বাংলাদেশে যদি চাঁদাবাজির ঘটনা দেখেন, বাংলাদেশে যদি ছিনতাইয়ের ঘটনা দেখেন, নিরাপত্তার সূচক যদি বাংলাদেশে দেখেন, তাহলে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে বাংলাদেশের বর্তমান বাস্তবতা। বিভিন্ন মব স্টারদের তাণ্ডব, বিভিন্ন গ্যাং স্টারদের বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, এবং কোনো পার্থক্য তো নেই। রাজনৈতিক দলের যারা দায়িত্বে আছে, বিভিন্ন দলের যারা কিংস পার্টির অংশ যারা আছে, সবাই কিন্তু আজকে এক একজন গডফাদার হয়ে কাজ করছে। কোন আইন কানুন যেটা বলছে তারা সেটাই আইন, তারা যেটা দেখতে চাচ্ছে আইন, এবং এটা কিন্তু সবাই কিন্তু তাই। আজকে বিচারপতিরা তাই, বিচারপতিরা রায় দিচ্ছে, এরা আইন দেখে রায় দেয় না, ন্যায় বিচার দেখে রায় দেয় না, এরা সরকার যেটা ডিরেকশন দেয়, সরকারের তল্পি বাহক এই দলদাস বিচারপতিরা আজকে রায় দিচ্ছে। আজকে দলদাস উপাচার্যের পদে আছে, পদলেহন করে আছে, এই পদগুলোকে বড় বড় পদ মনে করে যারা আজকে এই বাংলাদেশ ছাত্রলীগের হাজারো নেতাকর্মীকে সার্টিফিকেট বাতিল করেছে, লাখো শিক্ষার্থীকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করেছে, এটাই কিন্তু করছে। এবং দখলদার সরকারের উক্তিগুলো দেখুন যে তারা গোটা বাংলাদেশে, এবং অর্থনীতির অবস্থা যদি দেখেন, তারা অর্থনীতিবিদ, নোবেল, দেশটার অবস্থা কি বানিয়েছে আপনি দেখুন। বাংলাদেশের স্বাধীনতার পরে সবচেয়ে কম জিডিপি এই গত 5 আগস্ট পরবর্তী সময় আমাদের 3.4%-এর নিচে, 4%-এর অনেক নিচে, যেটা আমাদের
সবচেয়ে কম জিডিপি আমাদের ইতিহাসে। আমাদের দারিদ্র্যের হার, যেটা আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার 40% থেকে 20% নামে এসেছিল, এরা আবার 20% থেকে আবার 40% কাছাকাছি নিয়ে যাওয়ার মতো অবস্থায় চলে গেছে। মানুষের ক্রয় ক্ষমতা সম্পূর্ণভাবেই কমে গেছে। প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কলকারখানাগুলো বিপর্যয় হয়েছে, বেকারের সংখ্যা অভূতপূর্বভাবে বেড়েছে, এবং যাদের চাকরি ছিল হুট করে তাদেরকে চাকরি নাই হয়ে গেছে কলকারখানা সহ আমাদের। এবং বিনিয়োগের অবস্থা যদি দেখেন, যে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশের অভ্যন্তরেই কোন ধরনের বিনিয়োগ নেই। দেশের অভ্যন্তরে কেউ যদি, কারণ বিনিয়োগ করার জন্য যে ধরনের স্থিতিশীলতা প্রয়োজন, আইনের শাসন প্রয়োজন, নির্ভরযোগ্যতা প্রয়োজন, আত্মবিশ্বাস প্রয়োজন, কোনো কিছু তো নেই। এবং যখন তাদেরকে প্রশ্ন করা হয় তখন তারা এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার মতো বলে যে আমাকে কৃষি বিষয়ে প্রশ্ন করা। আপনি যদি আইন উপদেষ্টাকে জিজ্ঞেস করেন তখন তিনি বলবেন যে এটা তো আমার ডিপার্টমেন্টের অধীনে না। আর দখলদার সরকারের প্রধান উপদেষ্টাকে যদি জিজ্ঞেস করেন তিনি আবার বলবেন যে দেশটা আজকে সভ্য হয়ে গেছে, অথচ এই হচ্ছে তার সভ্যতার নমুনা, যখন গোটা দেশটাই একটা মব রিপাবলিকে পরিণত হচ্ছে, একটা ব্যানানা রিপাবলিকে পরিণত হয়েছে। সবাই আজকে কেউ দায়িত্ব করে না, কারণ তারা জানে যে, এবং রাষ্ট্রটা সরকারটা কিভাবে চলছে এরা আসলে নিজেরাও জানে না। প্রত্যেকটা ক্ষেত্রেই তারা আমাদের দেশকে ভয়াবহ বিপর্যয়ের মুখে তারা ছেড়ে দিয়েছে। এবং দায়িত্ব তারা কি পালন করবে, আইনের কোন শর্ত তারা পালন করবে? নিজেরা তো আইন লঙ্ঘন করে তারা ক্ষমতায় আছে। আইনের প্রতি তাদের দায়বদ্ধতা, শ্রদ্ধাবোধের জায়গাটা কোথায় বা থাকবে? নাকি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধের জায়গাটা থাকবে? কারণ গণতন্ত্রকে হরণ করেই তো তারা আজকে ক্ষমতাকে কুক্ষিগত করেছে। এবং যে কারণে এটা আসলে এক ধরনের ক্লাসিক এক্সাম্পল যে দেশটা আসলে কিভাবে চলছে। আপনি হয়তো একজন হয়তো যখন তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা নিয়ে কথা বলবেন, তিনি হয়তো বলবেন যে আমাকে কৃষি বিষয়ে প্রশ্ন করুন। যখন আপনি হয়তো অর্থনীতির ব্যর্থতা নিয়ে কথা বলবেন তখন তিনি হয়তো বলবেন যে সংস্কারের মূল্য ঝুলাবেন আপনার সামনে। যখন হয়তো আমাদের খেলাধুলাকে সম্পূর্ণ বিপর্যয়ের মুখে ফেলে দেওয়া হবে, আমাদের ক্রিকেটকে সম্পূর্ণ বেকায়দায় ছেড়ে দেওয়া হবে, তখন হয়তো তিনি বলবেন যে আমাকে অন্য বিষয়ে জানতে চান, আমরা তো ইতিহাসের সবচেয়ে বড় আইনি পরিবর্তন ঘটেছে। আবার আইনের বিষয়ে প্রশ্ন করেন তখন হয়তো বলবেন যে এটি হয়তো আমার ডিপার্টমেন্টের না। তো দেশটা আসলে একটা এভাবেই চলছে। রাষ্ট্রটা আসলে অকার্যকর হয়ে গেছে। বাংলাদেশ একবারে ফেইল্ড স্টেটে তারা পরিণত করেছে, ব্যর্থ রাষ্ট্রের তালিকায় তারা বাংলাদেশকে নিয়ে গেছে। এবং বাংলাদেশের মানুষ কিন্তু মানে রাষ্ট্র ব্যবস্থাটা এমন হয়ে গেছে যে আপনি বাংলাদেশে যদি থাকেন, আপনি যদি বাংলাদেশের নাগরিক হন, সিস্টেমটা এমন ভয়ের ইকোসিস্টেম তারা এমন চালু করেছে যে আপনি আসলে ভিকটিম হবেন। বাংলাদেশে যদি থাকেন, বাংলাদেশে যদি আপনি এই যে রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা তারা গড়ে তুলেছে, আপনাকে ভুক্তভোগী হতেই হবে। হয় আপনার জীবন যাবে, না হলে আপনার পরিবারের কারো জীবন যাবে, না হলে আপনার চাকরি যাবে, না হলে আপনার ক্রয় ক্ষমতা কমে যাবে, না হলে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার বোন হয়তো নিরাপত্তা পাবে না, কিংবা আমাদের নারীদের পোশাক হয়তো বাইরে থেকে কোনো মূল্য নির্ধারণ করে দিবে। এভাবে গোটা দেশটা হয়তো একটা মোরাল পুলিশিং এর আওতায় চলে যাবে, মব রাজত্ব করবে। এটাই আসলে বাংলাদেশের নতুন বাস্তবতা।